নমস্কার। আজকের আসরে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আমাদের বাড়ির পোষ্যদের আচরণ। ঠিক। তবে আলোচনাটা হবে একটু অন্যরকম। ধরুন আমরা দুজন পশু চিকিৎসক নিজেদের মধ্যে কথা বলছি। হ্যাঁ, একটা ভেট টু ভেট চ্যাট বলতে পারেন। ঠিক। আর এর মধ্যে দিয়ে পোষা প্রাণীর মালিকরা হয়তো তাদের বন্ধুদের মন আর আচরণের গভীরে একটু উকি দেওয়ার সুযোগ পাবেন। একদম, আমাদের লক্ষ্য সেটাই, মালিকদের সাহায্য করা। তাদের মনে তো কত প্রশ্ন, কেন আমার কুকুরটা এমন করছে, বিড়ালটা কি রেগে আছে, কোনটা স্বাভাবিক কোনটা চিন্তার। হ্যাঁ, এই সব ব্যাপারগুলো নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। আর আমাদের কথার ভিত্তি হবে বিভিন্ন পশু চিকিৎসা গাইডবুক, আচরণ নিয়ে গবেষণা আর অবশ্যই আমাদের নিজেদের কাজের অভিজ্ঞতা। চমৎকার। তাহলে প্রথমেই আসা যাক একেবারে মূল কথায়। পোষা প্রাণীর আচরণ আর তার স্বাস্থ্যের যোগসূত্রটা কোথায়? অনেক সময় তো দেখি আচরণের একটু অদলবদলই হয়তো ভেতরের কোনো অসুস্থতার প্রথম সিগন্যাল। একদম ঠিক। এটা আমাদের পেশার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। প্রায় তো মালিকরা আসেন আচরণের সমস্যা নিয়ে, কিন্তু খুঁটিয়ে দেখতে গেলে বোঝা যায় সেটার মূলে আছে কোনো না কোনো শারীরিক কষ্ট। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন একটা শান্ত শিষ্ট বিড়াল হঠাৎ খুব আক্রমণাত্মক হয়ে উঠল। হতে পারে ওর থাইরয়েডের সমস্যা হয়েছে, মানে হাইপার থাইরয়েডিজম, অথবা দাঁতে সাংঘাতিক ব্যথা। ও আচ্ছা। আবার ধরুন একটা খুব চনমনে কুকুর, বেশ খেলতো দৌড়াতো, হঠাৎ কেমন ঝিমিয়ে পড়ল, খেলতে চাইছে না। এর পেছনে কিন্তু আর্থ্রাইটিসের ব্যথা থাকতে পারে, বা অন্য কোনো সিস্টেমিক রোগ, মানে শরীরের ভেতরের কোনো সমস্যা। তার মানে মালিক যখন ভাবছেন ও বোধহয় দুষ্টুমি করছে বা আজ ওর মুড ভালো নেই, আমাদের পশু চিকিৎসকদের তখন ভাবতে হচ্ছে এই আচরণের পেছনে কোনো শারীরিক কারণ থাকতে পারে। এই দেখার ভঙ্গিটা খুব দরকারি, তাই না? খুবই দরকারি। আমরা সবসময় বলি কি, প্রশ্নটা হওয়া উচিত কোন শারীরিক বা স্নায়বিক সমস্যা এই আচরণের কারণ হতে পারে, কারণ মস্তিষ্কই তো সবটা কন্ট্রোল করে, তাই না? হ্যাঁ, তা তো বটে। মেটাবলিক রোগ, হরমোনের সমস্যা, নার্ভের সমস্যা, এমনকি সাধারণ ব্যথাও আচরণের উপর সাংঘাতিক প্রভাব ফেলতে পারে। এই জন্য যে কোনো আচরণের সমস্যা নিয়ে এলে আমাদের প্রথম কাজ হলো একটা সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা, দরকার হলে কিছু টেস্টও করতে হয়। আর এখানেই তো আমাদের পশু চিকিৎসকদের নিয়মিত চেকআপের ভূমিকাটা চলে আসে। সাধারণ টিকা দিতে এলেও বা রুটিন ভিজিটে এলেও আমরা তো আচরণের খোঁজখবর নিই। এই স্ক্রিনিংটা কতটা জরুরি? ভীষণ জরুরি, কারণ অনেক সমস্যা যদি একদম শুরুতে ধরা পড়ে তাহলে সমাধান করাটা অনেক সোজা হয়ে যায়। প্রতি ভিজিটে আমরা কিছু সাধারণ প্রশ্ন করি বা করা উচিত। যেমন ধরুন, আপনার পোষ্যটি কি একা থাকলে আগের চেয়ে বেশি ছটফট করে, বা জিনিসপত্র নষ্ট করছে, নতুন লোক বা অন্য পশু দেখলে কি খুব ভয় পায় বা রেগে যায়, খাওয়ার অভ্যেসে বা ঘুমের ধরনে কোনো বদল এসছে, ঘরের ভেতরে বাথরুম করে ফেলার সমস্যা হচ্ছে কি, নিজেকে কি বেশি বেশি চাতে বা চুলকোয়। এই সহজ প্রশ্নগুলোও কিন্তু মালিকদের একটু ভাবায়। ছোটখাটো পরিবর্তনগুলোও যে গুরুত্বপূর্ণ হতে পারে সেটা বুঝতে সাহায্য করে। আর যদি কোনো সমস্যা ধরা পড়ে তখন চিকিৎসার অ্যাপ্রোচটা কেমন হয়? শুধুই কি ওষুধ নাকি ট্রেনিং? না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা টিম অ্যাপ্রোচ, মানে একসঙ্গে অনেকে মিলে কাজটা করি। পশু চিকিৎসক তো আছেনই, তিনি মূল শারীরিক কারণটা খুঁজে চিকিৎসা করেন, কিন্তু আচরণটা পাল্টানোর জন্য ভেটেরিনারি টেকনিশিয়ান, ভালো আচরণবিদ বা প্রশিক্ষকেরও দরকার হতে পারে। আচ্ছা। টেকনিশিয়ানরা অনেক সময় মালিকদের প্রাথমিক কিছু পরামর্শ দেন, কিভাবে সামলাবেন বা সমস্যাটা যাতে না বাড়ে সেই বিষয়ে। আর যদি কেসটা জটিল হয় তখন একজন সার্টিফাইড অ্যানিমাল বিহেভিয়ারিস্ট বা ভালো পজিটিভ রিইনফোর্সমেন্ট ট্রেনারের সাহায্য নিতেই হয়। এই যে এত রকমের আচরণের কথা হচ্ছে, এর পেছনে তো কুকুর আর বিড়ালের গৃহপালিত হওয়ার একটা লম্বা ইতিহাসও আছে। সেই ইতিহাসটা ওদের আজকের ব্যবহারকে কিভাবে প্রভাবিত করে? বাহ, দারুণ একটা পয়েন্ট তুলেছেন। দেখুন, কুকুর তো মানুষের সবচেয়ে পুরনো গৃহপালিত বন্ধু। প্রায় 10,000 বছর বা তারও বেশি সময় ধরে ওরা আমাদের সঙ্গে আছে। নেকড়ে থেকে ওদের উদ্ভব, তাই তো? হ্যাঁ, নেকড়ে জাতীয় পূর্বপুরুষ থেকে। আর মানুষ তার নিজের প্রয়োজন মতো কুকুরকে বেছে বেছে ব্রিড করিয়েছে, মানে সিলেক্টিভ ব্রিডিং। শিকারের জন্য একরকম কুকুর, পাহারার জন্য আরেক রকম, আবার শুধু সংবাদ আর পিসওয়ার্ম অন্যরকম।
এ কারণেই তো কুকুরদের মধ্যে এত বৈচিত্র্য, চেহারায়, আকারে আর আচরণেও। একটা বর্ডার কলি যতটা কাজের জন্য ছটফট করবে, একটা পমেরেনিয়ান হয়তো ততটা করবে না। ওদের ভেতরের জিনগত প্রবণতা, ওদের চাহিদাই আলাদা। আর বিড়ালদের ক্ষেত্রে ওদের গল্পটা তো একটু অন্যরকম শোনা যায়। হ্যাঁ, বিড়ালদের গৃহপালিত হওয়ার ইতিহাসটা কুকুরের চেয়ে কিছুটা নতুন, ধরুন প্রায় ৯,০০০ বছর। আর ওদের পূর্বপুরুষ হলো আফ্রিকান বা ইউরোপীয় বন্য বিড়াল। ও, মজার ব্যাপার হলো বিড়ালদের ক্ষেত্রে ওই সিলেক্টিভ ব্রিডিংটা কুকুরের মতো অতটা হয়নি। এই জন্য আজকের পোষা বিড়ালও তার বন্য পূর্বপুরুষের অনেকটাই কাছাকাছি। তাই কি? হ্যাঁ, এই কারণেই দেখবেন বিভিন্ন জাতের কুকুরের মধ্যে চেহারায় বা আচরণে যতটা তফাৎ দেখা যায়, বিড়ালদের মধ্যে কিন্তু ততটা নয়। ওরা এখনো অনেক বেশি স্বাধীন, নিজের এলাকা নিয়ে খুব সচেতন, মানে টেরিটোরিয়াল। ওদের এই বন্য দিকটা বোঝা খুব জরুরি, বিশেষ করে যখন এক বাড়িতে একাধিক বিড়াল রাখা হয়। এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা, এটা জানলে হয়তো কিছু কমন আচরণের সমস্যা বুঝতেও সুবিধা হয়। ক্লিনিকে কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে, মানে যেগুলোর জন্য মালিকরা খুব বিপদে পড়েন বা কখনো কখনো পোষ্যকে ছেড়ে দেওয়ারও কথা ভাবেন? হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে এমন অনেক কারণ আছে। সবচেয়ে কমন হলো অ্যাগ্রেশন বা আগ্রাসন। সেটা মানুষের প্রতি হতে পারে বা অন্য পশুর প্রতি। তারপর আছে সেপারেশন অ্যাংজাইটি, মানে একা থাকতে না পারা, যার ফলে হয়তো জিনিসপত্র নষ্ট করে বা খুব বেশি ডাকাডাকি করে। এটাও খুব কমন। তাছাড়া ঘরের ভেতরে মলমূত্র ত্যাগ করা, অতিরিক্ত ভয় পাওয়া, যেমন কোনো শব্দে বা অচেনা পরিস্থিতিতে লাফানো বা খুব বেশি ডাকাডাকি করা, এগুলো খুব দেখা যায়। আর এগুলোর কারণ কি শুধু ট্রেনিংয়ের অভাব নাকি অন্য কিছু? একেবারেই না, কারণগুলো বেশ জটিল হতে পারে। আগেই যেমন বললাম, শারীরিক অসুস্থতা তো একটা বড় কারণ। ঠিক। এছাড়া থাকতে পারে জেনেটিক্স, মানে জন্মগত প্রবণতা, জীবনের প্রথম দিকের খারাপ অভিজ্ঞতা, সামাজিকীকরণের অভাব, পরিবেশের হঠাৎ পরিবর্তন, যেমন নতুন বাড়ি বা পরিবারে নতুন কেউ আসা, মানসিক চাপ, অ্যাংজাইটি, আর অবশ্যই ভুল বা উল্টোপাল্টা ট্রেনিং পদ্ধতি। তাই কোনো একটা কারণকে দায়ী করাটা ঠিক না, অনেক কিছু মিলিয়ে দেখতে হয়। তাহলে এবার কিছু কাজের পরামর্শ নিয়ে কথা বলা যাক, যা মালিকদের সরাসরি সাহায্য করতে পারে। যেমন নিউটারিং বা স্পেইং, এটা কি আসলেই আচরণের সমস্যা কমাতে পারে? এটা একটা খুব কমন প্রশ্ন আর খুব জরুরিও। হ্যাঁ, নিউটারিং বা স্পেইং কিছু নির্দিষ্ট আচরণ কমাতে সাহায্য করে। যেমন ধরুন, পুরুষ কুকুরের ক্ষেত্রে এখানে ওখানে প্রস্রাব করে এলাকা মাগ করা, বাইরে একা একা ঘুরে বেড়ানোর প্রবণতা, অন্য প্রাণীর ওপর চড়ার চেষ্টা বা মাউন্টিং, আর অন্য পুরুষ কুকুরের প্রতি কিছুটা আগ্রাসনও কমতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে? ফিমেলদের ক্ষেত্রে হিটে আসার সময়ের অস্থিরতা, ডাকাডাকি, এগুলো বন্ধ হয়। তবে দেখুন, এটা কিন্তু কোনো ম্যাজিক সমাধান নয়। কিছু স্টাডিতে দেখা গেছে হয়তো 70-80% ক্ষেত্রে এই আচরণগুলো কমে, কিন্তু সমস্যাটা যে একদম চলে গেছে এমনটা বলেছেন মাত্র 25-40% মালিক। তাই এটা চিকিৎসার একটা অংশ হতে পারে, কিন্তু এটাই একমাত্র সমাধান নয়। বিশেষ করে আগ্রাসনের মতো জটিল আচরণের ওপর এর প্রভাব আরও কম। আরেকটা খুব জরুরি বিষয়, বিশেষ করে ছোট কুকুরছানা বা বিড়াল ছানাদের জন্য সোশ্যালাইজেশন বা সামাজিকরণ, এর গুরুত্বটা আসলে কতটা? এর গুরুত্ব বলে শেষ করা যাবে না, আর এটা জীবনের একেবারে শুরুর দিকে সবচেয়ে ভালো কাজ করে। কোন সময়টা? কুকুর ছানাদের জন্য সাধারণত 3 থেকে 16 সপ্তাহ বয়স, আর বিড়াল ছানাদের জন্য 2 থেকে 7 বা 9 সপ্তাহ বয়স পর্যন্ত। এই সময়টাকে বলে সেন্সিটিভ পিরিয়ড। আচ্ছা। এই সময় ওদেরকে খুব নিয়ন্ত্রিত উপায়ে এবং অবশ্যই ইতিবাচকভাবে বিভিন্ন ধরনের মানুষজনের সাথে মেশাতে হবে। বয়স্ক লোক, ছোট বাচ্চা, টুপি পরা মানুষ, লাঠি হাতের লোক, এরকম নানা ধরনের মানুষের সাথে। আর অন্য পশু শোনাতে হবে, যেমন গাড়ির আওয়াজ, ভ্যাকিউম ক্লিনার, বাজি, অবশ্যই দূর থেকে এবং নিয়ন্ত্রিতভাবে। বিভিন্ন বস্তুর সাথেও পরিচয় করানো ভালো। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ওরা যেন এসবে অভ্যস্ত হয়, ভয় না পায়। ঠিকমতো সামাজিকীকরণ না হলে ওরা বড় হয়ে খুব ভয়ার্ত বা এমনকি আগ্রাসীয় হয়ে উঠতে পারে। তার মানে ছোটবেলার অভিজ্ঞতাটাই ভবিষ্যতের ভিতটা গড়ে দেয়। একদম, এক্কেবারে তাই। আর এখানেই চলে আসে পজিটিভ রিইনফোর্সমেন্ট ট্রেনিং বা ইতিবাচক প্রশিক্ষণের কথা। সেটা কি রকম? আজকালকার আধুনিক পশু আচরণ বিজ্ঞান কিন্তু জোর দেয় পুরস্কার ভিত্তিক প্রশিক্ষণের ওপর।
মানে ও যদি ভালো কিছু করে তাহলে প্রশংসা করা বা ওর পছন্দের খাবার দেওয়া, ওকে উৎসাহিত করা। আর যদি কোনো অবাঞ্ছিত আচরণ করে তাহলে সেটার পেছনের কারণটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করা, শাস্তি দেওয়া নয়। কিন্তু ওই যে পুরনো দিনে একটা কথা শোনা যায়, ডমিনেন্স থিওরি বা আলফা ডগ তত্ত্ব, মানে কুকুরকে নাকি শাসন করে জোর খাটিয়ে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই ধারণাটা নিয়ে একজন ভেট হিসেবে আপনার কি মত? দেখুন, এটা একটা মারাত্মক ভুল ধারণা এবং এর কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমেরিকান ভেটেরিনারি সোসাইটি অফ অ্যানিমাল বিহেভিয়ার বা AVSAB এর মতো বড় সংস্থাগুলো স্পষ্টভাবে এই তত্ত্ব এবং এর ওপর ভিত্তি করে যে শাস্তিমূলক বা কনফ্রন্টেশনাল ট্রেনিং পদ্ধতি আছে সেগুলোর বিরোধিতা করে। কিন্তু কেন? অনেকে তো এটাই বিশ্বাস করেন। কারণ এই ধারণাটা খুব সরলীকরণ করা। কুকুরেরা মানুষের সাথে একটা জটিল সম্পর্ক তৈরি করে, তারা সবসময় দলপতি বা আলফা হওয়ার চেষ্টা করছে, এই ভাবনাটাই ঠিক নয়। তাহলে ওই যে অনেকে বলেন আমার কুকুরটা খুব ডমিনেন্ট, ও নিজেকে বস ভাবে, এই কথাটা? না, ডমিনেন্ট হওয়াটা কুকুরের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নয়। এটা আসলে দুটো প্রাণীর মধ্যে একটা সম্পর্ক। নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট জিনিসের ওপর, যেমন খাবার বা খেলনা, অধিকার নিয়েই এই সম্পর্কটা তৈরি হয়। এটাকে আগ্রাসনের সাথে গুলিয়ে ফেলাটাও মস্ত ভুল। তার মানে ওই ডমিনেন্স কমানোর নামে জোর খাটানোটা ঠিক না? একদমই ঠিক না। কুকুরকে ভয় দেখালে বা শাস্তি দিলে উপকারের চেয়ে অপকারী বেশি হয়। ওর ভয়, অ্যাংজাইটি, এমনকি আগ্রাসন আরও বেড়ে যেতে পারে। মালিকের সাথে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং আত্মবিশ্বাস বাড়ানো আর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কটা মজবুত করা উচিত। এই সামাজিক সম্পর্কের আরও কিছু মজার দিক আছে, যেমন সোশ্যাল বাফারিং, মানে পরিচিত কেউ পাশে থাকলে নাকি মানসিক চাপ কমে। এটা কি ক্লিনিকেও দেখা যায়? ও, অবশ্যই দেখা যায়। এটা খুব প্রাসঙ্গিক। আমরা প্রায়ই দেখি পরীক্ষার সময় বা ইনজেকশন দেওয়ার সময় মালিক যদি পাশে থাকেন তাহলে কুকুর বা বিড়ালটা তুলনামূলকভাবে অনেক শান্ত থাকে। তাই নাকি? হ্যাঁ, ওদের হার্ট রেট কম থাকে, পালানোর চেষ্টা কম করে। এমনকি একটা শান্ত স্বভাবের বন্ধু কুকুরও একটা ভীতু কুকুরকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। এটা প্রমাণ করে যে পরিচিত আর নিরাপদ সঙ্গ স্ট্রেস কমাতে কতটা দরকারি। এর উল্টোটাও তো সত্যি, মানে একজনের ভয় বা উত্তেজনা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে, যাকে বলে ইমোশনাল কন্টেজিয়ন। ঠিক ধরেছেন। পশু হাসপাতালে বা কেনেলে এটা খুব দেখা যায়। একটা কুকুর ভয় পেয়ে বা রেগে গিয়ে ডাকাডাকি শুরু করলে প্রায় দেখা যায় অন্যরাও অস্থির হয়ে ওঠে। একইভাবে মালিক যদি খুব নার্ভাস বা উত্তেজিত থাকেন, সেই আবেগটাও কিন্তু পোষ্যের মধ্যে চলে যেতে পারে। তাই আমরা মালিকদের সবসময় বলি, বিশেষ করে যখন পরিস্থিতিটা একটু ভয়ের, তখন যতটা সম্ভব শান্ত আর পজিটিভ থাকতে। আপনার শান্ত ভাবটা আপনার পোষ্যকেও শান্ত থাকতে সাহায্য করবে। খেলাধুলার গুরুত্ব নিয়েও একটু বলা দরকার। খেলা কি শুধু ছোটদের জন্য নাকি বড়দেরও দরকার? একেবারেই না। খেলা সব বয়সের প্রাণীর জন্যই জরুরি। এটা শুধু এক্সারসাইজ নয়, এটা মানসিক সুস্থতারও একটা বড় লক্ষণ। একটা প্রাণী যখন নিজে থেকে খেলছে, তার মানে সে মোটামুটি রিল্যাক্সড, ভালো মুডে আছে। খেলার অভাবটা তাহলে চিন্তার কারণ হতে পারে? হ্যাঁ, খেলার অভাব কিন্তু শারীরিক অসুস্থতা বা মানসিক চাপের একটা ইঙ্গিত হতে পারে। তাছাড়া খেলার মাধ্যমে ওরা অনেক সামাজিক নিয়মকানুনও শেখে, শরীরটাও ভালো থাকে। আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, আচরণ, স্বাস্থ্য, ইতিহাস। যদি সংক্ষেপে মালিকদের জন্য কয়েকটা মূল বার্তা বলতে বলা হয়, কি বলবেন? আচ্ছা, প্রথমত আপনার পোষ্যের আচরণকে ওর স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখুন। যে কোনো হঠাৎ পরিবর্তন বা ধীরে ধীরে হওয়া পরিবর্তনের দিকেও নজর রাখুন। দ্বিতীয়ত, যদি কোনো সমস্যা মনে হয়, দেরি করবেন না, পশু চিকিৎসকের পরামর্শ নিন। আচরণের পেছনে কোনো শারীরিক কারণ লুকিয়ে আছে কিনা সেটা সবার আগে দেখা দরকার। ঠিক আছে। তৃতীয়ত, ট্রেনিংয়ের ক্ষেত্রে সবসময় পজিটিভ পদ্ধতি ব্যবহার করুন, মানে পুরস্কার দিয়ে শেখানো, ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে নয়। ধৈর্য ধরে ভালো আচরণকে উৎসাহিত করুন। আর চতুর্থত, ওই ডমিনেন্স বা আলফা হওয়ার তত্ত্বটা মাথা থেকে বের করে দিন। ভালোবাসা, বোঝাপড়া আর পারস্পরিক সম্মানের ভিত্তিতে আপনার পোষ্যের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। খুব সুন্দর করে গুছিয়ে বললেন।
এর সাথে দায়িত্বের কথাও মনে রাখা দরকার। পোষ্য মানে অনেক আনন্দ, কিন্তু তার সাথে সময় দেওয়া, যত্ন নেওয়া আর খরচের ব্যাপারটাও জড়িত। চিকিৎসার খরচ, আচরণের সমস্যা মেটানোর চেষ্টা, আর শেষে পোষ্যের বিদায়, এই সব মিলিয়েই তো অভিজ্ঞতাটা। একদম, সব দিক ভেবে চিন্তেই এই পথে আসা উচিত। আজকের আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। শ্রোতাদের জন্য কোনো শেষ ভাবনা বা চিন্তার খোরাক যদি থাকে? এই যে ওদের বিবর্তনের ইতিহাস, এটা যদি আমরা সবসময় মনে রাখি, তাহলে ওদের কিছু আচরণ যা হয়তো আমাদের কাছে সমস্যা মনে হয়, সেগুলোকে কি একটু অন্য চোখে দেখা যায়? যেমন ধরুন, বিড়ালের আঁচড়ানো বা কুকুরের মাটি খোঁড়ার স্বভাব, এগুলো তো ওদের একদম স্বাভাবিক প্রবৃত্তি। তা ঠিক। তো ওদের এই স্বাভাবিক আচরণগত চাহিদাগুলো পূরণ করার সুযোগ করে দেওয়াটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? যেমন করে আমরা ওদের খাবার, জল বা আশ্রয়ের ব্যবস্থা করি। এই প্রশ্নটা যদি আমরা নিজেদের করি, তাহলে হয়তো পোষ্যদের সাথে আমাদের সম্পর্কটা আরও একটু গভীর, আরও একটু অর্থপূর্ণ হয়ে উঠবে। খুব মূল্যবান একটা ভাবনা। পোষ্যদের শুধু ভালোবাসলেই হবে না, তাদের প্রকৃতিকে বোঝাটাও খুব জরুরি। আশা করি আমাদের আজকের এই আলোচনা পোষ্য মালিকদের সেই বোঝাপড়ায় কিছুটা হলেও সাহায্য করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।